নমস্কার, আমোদরিয়া নিউজে সবাইকে স্বাগত। আজ আমরা এসে গেছি ইসলামপুরে স্যার পাশারুল আলম সাহেবের বাড়িতে। এই বিদগ্ধ মানুষটি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন, লেখালেখিতে যুক্ত, সমাজকর্মী হিসাবে পরিচিত এবং তার বৈদগ্ধ্য আমাদের এই বাংলা নয়, দুই বাংলাতেই এখন বিশেষ পরিচিত এবং তার সুখ্যাতি রয়েছে এবং তার একাধিক বই রয়েছে। আমরা আলোচনা শুরু করব তার একটি বইয়ের সূত্র ধরে। বইটির নাম হলো উত্তরবঙ্গের অনগ্রসর মুসলিম সমাজ। এই প্রসঙ্গে জানাই, বইটি 2004 সালে প্রকাশিত হয়েছিল। 2004 থেকে 2024 পেরিয়ে 25-এ আমরা পা দিয়েছি। এই 20 বছর পরে ওই বইটা, যে বইটি আপনি লিখেছেন অনগ্রসর মুসলিম সমাজ, তা কতটা অগ্রসর হয়েছে বলে আপনার মনে হয়? উত্তরবঙ্গের অনগ্রসর মুসলিম সমাজ বইটা লেখার পেছনে যে কারণটা ছিল যে আমরা উত্তরবঙ্গের যে মুসলিম সমাজ, এরা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল। তো আমাদের জটেশ্বরের যুগল কিশোর রায়বীর এক সময়ে একটা পরামর্শ দিলেন আমাদেরকে যে আপনারা যদি মুসলিম সমাজদের মধ্যে একটা আলাদা কমিউনিটি খুঁজে পান তাহলে তাদেরকে ওবিসি করা যেতে পারে, ধর্মভিত্তিক কোনো জনসমাজকে ওবিসি করা যাবে না। আমি যুগল কিশোর রায়বীরকে প্রশ্ন করেছিলাম যে মুসলিমদেরকে ওবিসি করা যায় না? তিনি বললেন যে না, মুসলমানদেরকে ওবিসি করা যাবে না, যদি এটাকে কোনো কমিউনিটি হিসাবে তোমরা এস্টাবলিশ করতে পারো তাহলে তার সম্ভাবনা রয়েছে। তারপরে বিভিন্ন জায়গায় পড়াশোনা করে বিভিন্ন রকমের গেজেটিয়ারগুলো, পুরনো ডিট, এগুলো খোঁজাখুঁজির পরে যখন আমি নস্য শেখ কথাটা পেলাম পিসি চৌধুরীর পুরুলিয়া গেজেটিয়ারে এবং দিনাজপুর গেজেটিয়ারে হান্টার সাহেবের যে গেজেটিয়ার, সেইখানে তারপরে উত্তরবঙ্গের যে মুসলিমদের যে ইতিহাস, ঐতিহাসিকভাবে এরা যে রাজবংশী সমাজ থেকে ধর্মান্তরিত হয়েছে, দেশিয়া কমিউনিটি থেকে ধর্মান্তরিত হয়েছে এবং বড়ো ট্রাইব থেকেও যে কিছু কিছু মুসলিম সমাজে এসেছে, তার উপরে আমার একটা গবেষণামূলক এই বইটা লেখা হলো। তো এই বইয়ে আমি যে জিনিসটা দেখিয়েছি যে উত্তরবঙ্গের যে মুসলিম সমাজ, তাদের কিভাবে তারা ধর্মান্তরিত হলো এবং এখানকার যে সম্প্রীতি হিন্দু মুসলিম অর্থাৎ রাজবংশী সমাজের সঙ্গে ভাষার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, কৃষ্টির দিক থেকে, এথনিসিটির দিক থেকে যেই মিলগুলো ছিল, সেই মিলগুলোকে তুলে ধরে আমার এই বইটা লেখা। এবং এই বইয়ের উপরে বেশ করে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে বাম আমলেই পশ্চিমবঙ্গ সরকার নস্য শেখ কমিউনিটিকে ওবিসি হিসাবে তালিকাভুক্ত করে। পরবর্তীকালে শেরশাবাদীদেরকেও ওবিসি তালিকাভুক্ত করেছে। এই জন্য যুগল কিশোর রায়বীর, অমর রায় প্রধান এবং কেন্দ্রীয়ভাবে ওবিসি তালিকাভুক্ত করার জন্য প্রিয়রঞ্জন দাসমুন্সিও সহযোগিতা করেছেন। এই সমস্ত মানুষের নাম স্মরণ করতেই হয়। এবং সবথেকে বড় আন্দোলনটা আমরা যেই সমিতির পক্ষ থেকে করেছিলাম, সেই সমিতিটার নাম হচ্ছে উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি। এই বইয়ে উত্তরবঙ্গের মুসলিম সমাজের ইতিহাসটাকেই তুলে ধরা হয়েছে। মুসলিম সমাজ উত্তরবঙ্গের যেটা হলো যে মূলত এরা কোনো বিদেশ থেকে আগত মুসলমান নয়। উত্তরবঙ্গের যে রাজবংশী, কোচ, পলিয়া, দেশিয়া যে কমিউনিটিগুলো ছিল, সেই কমিউনিটি থেকেই এরা বিভিন্নভাবে বিভিন্ন পীর মুর্শিদ বা নানা কারণে ব্রাহ্মণ্যবাদী আচার আচরণের জন্য একটা ব্যাপক সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। সেই সময়টা হচ্ছে গিয়ে যে মূলত একটা অভিযোগ করা হয়ে থাকে যে এইটা মুঘল আমলে বা মুসলিম শাসকরা, আজকালকার রাজনীতিতে যেটা বলা হচ্ছে যে মুসলিম শাসকরা অত্যাচার করে নানান ধরনের প্রলোভন দিয়ে এদেরকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছিল। আমার কাছে বিষয়টা তেমন মনে হয়নি, কারণ মুসলিম শাসন চলে যাওয়ার পর, ইংরেজ শাসন আসার পরেই ব্যাপক সংখ্যক মানুষ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। তাহলে সেখানে ইসলামিক শাসন অর্থাৎ উত্তরবঙ্গের যে মুসলমান ধর্মান্তরীকরণ হয়েছে সেটা মূলত ইংরেজ আমলেই ব্যাপক হয়েছে। ফলে সেই অভিযোগটা খাটেন না, যেহেতু আমার ব্যক্তিগত পরিবার 1769 সালে ইসলাম ধর্ম গ্রহণ করছে,
তো স্বাভাবিক কারণে তখন ইসলামিক শাসন ব্যবস্থা ছিল না। তার আগে আমাদের যে বংশের যে তালিকা, যেমন আমাদের পূর্বপুরুষদের নাম সতী সিংহ, সতী শাহ, পতি শাহ, আন্ধারু শাহ, তারপরে আসছে কুতুবুল্লি শাহ, রজব আলী শাহ, এই নামগুলো চেঞ্জ হতেই আসছে একবারে। তারপরে আমার ঠাকুরদার নাম হচ্ছে গিয়ে মুজিবউদ্দিন। না, তার আগের যে জমির যে ডকুমেন্টসগুলো সেইখানে আমরা পাচ্ছি সতী সিংহ, পতি সিংহ, এইভাবে ডকুমেন্টসগুলো পাওয়া যাচ্ছে জমির যে কাগজপত্রগুলো। তাহলে তাতে মনে হচ্ছে যে এই পর্যন্ত তারা হিন্দু কমিউনিটিতে বিলং করছিল। পরবর্তীতে ইসলাম যখন নামগুলো ইসলামীকরণ হয়ে গেল, তখনই ধরে নেওয়া হচ্ছে যে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হলো। তো এবার আপনার যে প্রসঙ্গটা দিয়ে শুরু করেছিলাম যে 2004 থেকে 2025 এই 24 বছরে কি অনগ্রসরতার জায়গাগুলো কিছু কিছু মুক্ত হলো, না একই জায়গায় রয়ে গেল? একটা বিষয়ে মানে ওবিসি হওয়ার পরে উত্তরবঙ্গের মুসলিম কমিউনিটি কিছুটা হলেও এগিয়েছে। যেমন শিক্ষার ক্ষেত্রে যে সংরক্ষণের সুযোগ সুবিধাটা এটা পেয়েছে, এবং চাকুরির ক্ষেত্রেও কিছু কিছু সুযোগ সুবিধা পেয়েছে। রাজনীতির ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদেও কিছুটা সংরক্ষণের সুযোগ তারা পেয়েছে। একদমই উন্নয়ন হয়নি তা নয়, কিন্তু সার্বিকভাবে যে উন্নয়ন, অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সে উন্নয়নটা হয়নি। কিন্তু মূল স্রোতের সঙ্গে থেকে থেকে যেইটুকু উন্নয়ন আর 10টা কমিউনিটির হয়েছে সেইভাবে, অর্থাৎ 20 বছর আগে এসসি সমাজ যে জায়গা ছিল, আজকে একটা ডেভেলপমেন্ট করেছে। মাইনরিটিসরাও উত্তরবঙ্গের সেইভাবে উন্নয়নের জায়গাটাতে এসছে। কিন্তু ব্যাপক রাজনৈতিক সিদ্ধান্তের ফলে যে একটা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা হয়নি। ফলে শিক্ষার ক্ষেত্রে একটু এগিয়ে গেছে, চাকরি বাকরির ক্ষেত্রে হয়তো কিছু সংখ্যক মানুষের অগ্রাধিকার এসেছে, কিন্তু সেটা ব্যাপক সংখ্যক নয়। এখনও প্রচুর ব্যাকওয়ার্ডনেস উত্তরবঙ্গের মুসলিম সমাজের মধ্যে রয়েছে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে স্বাধীনতার পর থেকে যদি ধরি আমি, ভারতবর্ষের সব থেকে বড় দুটো সম্প্রদায়ের কথা যদি বলি, একটি হিন্দু আর একটি মুসলিম, ধর্মীয়ভাবে। তো এই দুটো সম্প্রদায়ের মেলবন্ধনের জায়গাটা স্বাধীনতার পর থেকে এই অবধি কিভাবে এটা আপনি দেখেন? একটা অভিযোগ করা হয়ে থাকে যে স্বাধীনতার আগেও মুসলিম সমাজের মধ্যে ইংরেজি শিক্ষা নিয়ে একটা অনীহা ছিল। সেটা সার্বিকভাবে সত্য না, একটা মৌলবী সমাজকে শুধু অভিযুক্ত করা হয়, একটা মত। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ভারতবর্ষের যারা ধর্মান্তরিত মুসলিম, তাদের মধ্যে হিন্দু ধর্মের আপার কাস্ট থেকে যারা ধর্মান্তরিত হয়েছিল, তারা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে স্বাধীনতা পেয়েছিল এবং শিক্ষাক্ষেত্রেও এগিয়ে গেছিল। কিন্তু যারা দলিত সমাজের মানুষ যারা ধর্মান্তরিত হয়েছিল, তারা যেই তিমিরে ছিল সেই তিমিরেই ছিল, কারণ তাদের এডুকেশনের সুযোগটা সেইভাবে গড়ে ওঠেনি। ফলে তারা মাদ্রাসা মক্তব্যে যেগুলো ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার মধ্য থেকে পড়াশোনা করেছে। আধুনিক শিক্ষা ব্যবস্থাটা সরকারিভাবে তাদের কাছে পৌঁছায়নি, ফলে এই না পৌঁছানোর জন্যই তারা আধুনিক শিক্ষাটাকে নিতে পারেনি। কিন্তু দেখা গেছে যে সমস্ত জায়গায় গ্রামে গঞ্জে হয়তো একটা প্রাইমারি স্কুল ছিল কিংবা হায়ার সেকেন্ডারি স্কুল ছিল, যেমন আমাদের এই এলাকায় ইসলামপুর মহকুমায় আপনার উচ্চশিক্ষার জন্য, অর্থাৎ মাধ্যমিক পড়ার জন্য দুটো জায়গা খোলা ছিল। একটা হচ্ছে গিয়ে কিষানগঞ্জে হাই স্কুল, আর একটা হচ্ছে গিয়ে পঞ্চগড়ে হাই স্কুল। অবিভক্ত বাংলার কথা বলছি। আমার বাবা যখন ক্লাস 9 পর্যন্ত পড়ছে পঞ্চগড়ে, আবার ক্লাস 10 এসে কমপ্লিট করছে গিয়ে কিষানগঞ্জে, অর্থাৎ এর মাঝখানে কোনো আর হাই স্কুলের ব্যবস্থা নেই। পরবর্তীকালে আবার স্কুলগুলো হয়েছে, কিষানগঞ্জে পড়াশোনা করেছেন। তো এই যে বিষয়গুলো, যে তার মানে ব্যবস্থাটাও ছিল না, ব্যবস্থা থাকলে ব্যবস্থা সেইটুকুও ছিল না, সেটা থাকলে হয়তো বলা যেত যে না ব্যবস্থা ছিল, এডুকেশনটা তারা নেয়নি। ভেরি রিসেন্ট পার্সপেক্টিভে আসি, যে আপনি দীর্ঘ সময় এই জিনিসগুলো খেয়াল করছেন, গবেষণা করছেন, তাহলে বাম আমল থেকে শুরু করি যদি আমরা এই পর্যায়ে অবধি, আপনি যদি এই দুটো রেজিউমকে দেখেন, তাহলে আপনি কি বলবেন যে কোন রেজিউমে কতটা কি আপনার প্রোগ্রেস দেখছেন মুসলিম সমাজে? আসলে যেটা ব্যাপার, যে বাম আমলের কথা বললেন, বাম আমলের নগ্ন চিত্রটা সাচার কমিশনের রিপোর্টে খুব ফুটে উঠেছে পরিষ্কারভাবে।
তারপরে সাচার কমিটির রিপোর্ট পড়লে আর কিছু বলার প্রয়োজনই হয় না। অ্যাকচুয়ালি সহমত সাচার সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং এই কমিটির রিপোর্টের আগে এবং পরে তার সঙ্গে একাধিকবার আমার কথাবার্তা হয়েছে। ফলে একটা অথেন্টিক রিপোর্ট, যদিও পশ্চিমবঙ্গ সরকার সেইভাবে সহযোগিতা করেনি রিপোর্ট তৈরির ক্ষেত্রে, কিন্তু তা সত্ত্বেও যে পরিশ্রম করে সাচার সাহেব এবং তার টিম যে পশ্চিমবঙ্গের চিত্রটা তুলে ধরেছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের বাম সরকারও বলতে পারেননি যে এটা মিথ্যে, এবং আজকের দিনেও কেউ বলতে পারছে না যে সাচার কমিটির রিপোর্টকে অস্বীকার করা যায় না। ভিন্ন মত পোষণ করা সে অন্যভাবে, কারণ বামপন্থীরা, বামফ্রন্ট সরকার প্রথমে বলেছিল পশ্চিমবঙ্গে কোনো ওবিসি নেই, তো পরবর্তীকালে তারা মানতে বাধ্য হয়েছে। আজকের সরকারও সেটা মানছে যে না, পশ্চিমবঙ্গে ওবিসি আছে। অর্থাৎ ব্রাহ্মণ্যবাদী একটা চিন্তা ভাবনা সেই সময়কার বামপন্থীদের মধ্যে, বামপন্থী বললে ভুল হবে, সিপিএম এবং সিপিআই এর মধ্যে এই চরিত্রটা ফুটে উঠেছিল যে তারা সিপিএম বা বামপন্থা যারা, তাদেরকে ব্রাহ্মণ্যবাদী না, আমি সমস্ত বামপন্থীদেরকে বলছি না, অর্থাৎ সিপিএম এবং সিপিআই যারা বড়, যেটা দুটো রাজনৈতিক দল ছিল আমাদের বাংলায়, তাদের মধ্যে ব্রাহ্মণ্যবাদী ভাবধারা, ব্রাহ্মণ্যবাদী চিন্তাভাবনা ছিল, যার কারণে তারা কখনোই সংখ্যালঘু সমাজের, দলিত সমাজের এবং কোনো উন্নয়নের ব্যাপারে তারা সহমত পোষণ করেনি। তাদের শাসন ব্যবস্থাটাকে কায়েম করার ব্যবস্থাই তারা করেছিল। বরাবর শুনে এসেছি যে মুসলিমরা খুব নিরাপদ, আমাদের আমলে নিরাপদ, আমাদের আমলে সব থেকে বেশি সুবিধা পেয়েছে। এটা আমরা তো মানা, যদি তাই হয়ে থাকে তাহলে 30% মুসলিম 34 বছরের শাসন ব্যবস্থায় 1.5 থেকে 2% সরকারি চাকরি পায় কিভাবে? সেটা তো প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে কোন ক্ষেত্রেই তারা সেই সুযোগটা দিয়েছিল। রাজনীতির ক্ষেত্রে কতটা অগ্রাধিকার দিয়েছিল, সামাজিক ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। যখন এই প্রসঙ্গে যাব না, তাদের দলের নিজস্ব ব্যাপার, কিন্তু যদি এই উল্টো একটা প্রশ্ন করা যায় যে বামফ্রন্ট সরকার যাওয়ার পূর্বে, মানে বিদায় হওয়ার আগে পর্যন্ত পলিট ব্যুরোর সদস্য কতজন সংখ্যালঘু সমাজের মানুষ ছিলেন এই দলে? আব্দুল রসুল সাহেব ছিলেন, অজ্ঞান অবস্থায় তিনি পলিট ব্যুরোর সদস্য হয়েছিলেন, কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেননি, তার আগেই তিনি মারা গেছেন। ফলে তখন তো পলিট ব্যুরোর সদস্য কোনো সংখ্যালঘু সমাজের মানুষকে করা হয়নি। এই প্রশ্নটা উঠতেই পারে। নিউ জেনারেশন, মানে একদম নিউ, ধরুন 2000-এর পর থেকে যারা জন্মগ্রহণ করেছে, 2000 থেকে, এই যাদের 24-25 বছর বয়স, সে মুসলিম সম্প্রদায় বা মুসলিম সমাজের সেই নতুন প্রজন্মকে আপনি কি পরামর্শ দেবেন এই অনগ্রসরতার জায়গার প্রেক্ষাপটে? যেই জায়গায় আজকে আমরা দাঁড়িয়ে আছি, শুধু মুসলিম সমাজ নয়, প্রতিটি নতুন প্রজন্মের কাছে এটাই যে এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে বড় যেটা জিনিস, সেটা হলো শিক্ষা বিস্তার। অর্থাৎ শিক্ষিত না হতে পারলে এই সমাজে টিকে থাকা যাবে না। যার কারণে আমরা কয়েকজন মানুষ মিলে গোটা পশ্চিম বাংলায় ইউনাইটেড গার্জিয়ান কাউন্সিল নামে একটা সংগঠন তৈরি করেছি। আমাদের মিশন হচ্ছে যে প্রতি বছর আমরা কম করেও 100টা ইংলিশ মিডিয়াম স্কুল খুলব, যে 100 এবং 100 মিশন পার ইয়ার। অর্থাৎ সেটা প্রাথমিক, সেকেন্ডারি, এই পর্যায়ে স্কুলগুলো করা হচ্ছে। সেইখানে সংখ্যালঘু সমাজের মানুষ, দলিত সমাজের মানুষ, এসসি এসটি সমাজের মানুষ যাতে পড়াশোনা করতে পারে, রেসিডেন্সিয়াল স্কুল। একদিকে আমরা পশ্চিমবঙ্গ মানে সবাই অ্যাডমিশন নিতে পারবে, কিন্তু উদ্যোগটা মূলত মুসলিম যারা রয়েছে তাদেরকেই আমরা বিভিন্ন, যারা মুসলিম সমাজের মধ্যে যারা একটু পয়সা কড়ি করেছে তাদের কাছে একটা রিকোয়েস্ট, সক্ষম, তাদের কাছে আমরা একটা অনুরোধ নিয়ে যাচ্ছি যে আপনারা কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি থেকে হলেও করুন, যে যত সামান্য লাভ নিয়ে আপনারা ইংলিশ মিডিয়াম স্কুল খুলুন, রেসিডেন্সিয়াল স্কুল। এটা আমাদের 3 বছর ধরে এনআরসি মুভমেন্টের পরে এটাকে মার্চ করা হয়েছে, যে তৈরি হয়েছিল এনআরসি বিরুদ্ধে এই মুভমেন্টটা। পরবর্তীকালে সেই সংগঠনটাকে আমরা এডুকেশনের দিকে নিয়ে গেছি। মোটামুটি 3 বছরে আমরা টার্গেট ফুলফিল করতে পারিনি, কিন্তু আমাদের 100 স্কুল অলরেডি হয়ে গেছে 3 বছরে, অল ওভার পশ্চিমবঙ্গে, সারা বাংলায়।
তো ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম স্কুল। নাম একই নামে সব? না, একই নামে না, বিভিন্ন, আমরা তো ওই যাদের পয়সা আছে তাদেরকে আমরা উৎসাহিত করছি, আচ্ছা, আচ্ছা। আমরা কেউ প্ল্যান দিচ্ছে, দিচ্ছি, কেউ- আমরা এস্টিমেট দিচ্ছি, আমরা গাইড করছি, মানে বুদ্ধি পরামর্শ এরকম দিচ্ছি। স্কুল আমাদের এখানে কোথায়? আমাদের এখানে যেমন ধরুন যে ইসলামপুরে রাসাখোয়ায় হয়েছে, ইসলামপুরেও একটা উদ্যোগ নেওয়া হচ্ছে রাসাখোয়ায় already running? রানিং, এবং পাশাপাশি আপনার গিয়ে মালদা, মুর্শিদাবাদ, নদিয়াতে এটা ব্যাপক সংখ্যক হয়েছে আর কি। এই উদ্যোগটা বেশি কার্যকরী হচ্ছে। আর আপনি এইভাবে আপনারা শুধু বলা না, শিক্ষায় অনুপ্রেরণার জন্য করছেন। করছি আমরা, যাতে পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের কাছেও আমরা দাবি করছি যে তেলেঙ্গানা সরকার যে মাইনরিটিস ডেভেলপমেন্টের যে ফান্ডগুলো আসে কেন্দ্রীয় সরকার থেকে, রাজ্য সরকার থেকে, এইগুলো আমাদের পশ্চিমবঙ্গে কবরস্থান ঘিরে দেওয়া, অমুক করা তমুক করা, আবার ব্যাপক প্রচুর অর্থ ফিরে যাচ্ছে ব্যাকওয়ার্ড কমিউনিটির জন্য যে টাকাগুলো আসছে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা আবেদন করেছি যে আপনি তেলেঙ্গানা মডেলে, তেলেঙ্গানা সরকার যে 216খানা স্কুল করেছে, সেইখানে ইংলিশ মিডিয়াম রেসিডেন্সিয়াল স্কুল করেছে, আপনি ওই পয়সা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে মানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় একটা করে ইংলিশ মিডিয়াম, রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল খুলুন, যাতে করে এই সমাজের ছেলেমেয়েরা এগিয়ে যেতে পারে। অর্থাৎ আমরা মনে করছি যে শিক্ষিত না হতে পারলে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ মূল সমস্যাই হচ্ছে সংখ্যালঘু সমাজের শিক্ষার অভাব। একদমই তাই, কারণ আমি দেখছি, আমরা নিজেদের অভিজ্ঞতাও দেখেছি, আমাদের স্কুলে আমরা যেখানে পড়েছি সেখানে 1-2 জন মুসলিম ছাত্র দেখেছি। পরে আমাদের যে বন্ধুরা MBBS পড়েছে বা ইঞ্জিনিয়ারিং পড়েছে সেখানেও খুবই কম সংখ্যক আমরা দেখেছি। এখন সংখ্যাটার তুলনায় একটু তুলনায় যেমন আমি যখন মাস্টার ডিগ্রি কমপ্লিট করি তখন আমার ডিপার্টমেন্টে আমি একা মুসলিম ছিলাম। আজকে সেই সংখ্যাটা বেড়েছে, কিন্তু তাই বলে যে যেই রেশিওটা আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে 35% যদি মাইনরিটিস ছাত্রছাত্রী থাকে বিভিন্ন ডিপার্টমেন্টে, তখনই বলবো যে না, এটা 100% হচ্ছে। 30% এখনই প্রশ্নে ওঠা না, এখন 5%, 6% এইরকম একটা জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু তার মানে অনেকটা এখনও পেছনেই পড়ে আছে। তো এইটা আপনারা যে ইনিশিয়েটিভ নিয়েছেন, সেই ইনিশিয়েটিভ নিয়ে আপনারা চেষ্টা করছেন শুধু বলে নয়, কিছু সাপোর্ট বেস তৈরি করে। হ্যাঁ, আমরা এটাতে সফলতা পাচ্ছি, মানে যথেষ্ট পরিমাণে সফলতা পাচ্ছি, এবং আরও বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন যাদের অর্থ রয়েছে সেই সমস্ত মানুষকে এনকারেজ করছি যে আপনারা বিভিন্ন বিজনেস করুন, পাশাপাশি এটাও করুন। হয়তো এটা খুব একটা লাভদায়ক হবে না, কিন্তু এটা আপনার, আমরা যেটা বলতে চাইছি, বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের কথা অনুযায়ী, পে ব্যাক টু ইউর সোসাইটি, গো ব্যাক টু ইউর সোসাইটি, ইট ইজ ইউর মোরাল ডিউটি। এই ডিউটিটা পালন করার জন্য আমরা অনুপ্রাণিত করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবার একদিন আপনার কাছে আসব, এসে আমরা এই আলোচনা, এই অনগ্রসরতা এবং কিভাবে এটাকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন সেসব নিয়ে আরো বিশদে আরো একদিন কথা বলবো। আজকে আমরা এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।